মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এবং সেই নিয়ে আমাদের মনের মধ্যে প্রচুর রহস্য রয়েছে। আমরা প্রচণ্ড পরিমাণে হাতছানি দেওয়ার চেষ্টা করি যে পাহাড়ে উঠে সারা বিশ্ব জয় করব। এই মাউন্ট এভারেস্টের সম্বন্ধে প্রচুর রকম রহস্য রয়েছে এবং সেটার জন্য ছোট্ট আজকের ভিডিও। যে আমরা প্রত্যেকেই জানি মাউন্ট এভারেস্ট ৮,৮৪৮ মিটার উচ্চতা, যদিও এই হাইটটা নিয়েও কিন্তু নানা রকমের মতপার্থক্য রয়েছে, তার ইতিহাস রয়েছে এবং সেই গল্পগুলোই আজকে বলছি। জেনারেলি যে দেখা যায় যে নেপাল দাবি করছে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার, আর চায়না একদিকে দাবি করছে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৪ মিটার। যদিও সব রকম মিলিয়ে আধুনিক পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার, বা বলতে গেলে যদি ফুটে বলি তাহলে ২৯,০৩১.৭ ফিট এর হাইট। ১৯৯৯ সালে আমেরিকার একটি গবেষক দল তারা পর্যবেক্ষণ করে বলছে মাউন্ট এভারেস্টের হাইট হচ্ছে ৮,৮৫০ মিটার। অর্থাৎ মাউন্ট এভারেস্ট যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তার উচ্চতা কত এই নিয়ে কিন্তু অনেক মতপার্থক্য রয়েছে। যদিও যারা সামিট করেছেন, মাউন্ট এভারেস্ট জয় করেছেন, তারা বলছেন যে মাউন্ট এভারেস্টের চূড়া যেটাকে বলা হয় শৃঙ্গ, সেখানকার দৈর্ঘ্য হচ্ছে লেন্থ ৩০ ফুট আর প্রস্থ হচ্ছে ৬ ফুট। এটা মাউন্ট এভারেস্ট। যদি আমরা ম্যাপ দেখি তাহলে দেখতে পাবো স্যার মাউন্ট এভারেস্টের এই দিকে রয়েছে মাউন্ট লোৎসে, ওপরে স্যার রয়েছে মাউন্ট মাকালু, ওপরে বলতে উত্তর দিকটাই, ঠিক আছে। এছাড়া মাউন্ট নুপসে রয়েছে, মাউন্ট ইনজাসে রয়েছে, বিভিন্ন রকম গ্লেসিয়ার তো রয়েছেই স্যার। আমরা জানি মাউন্ট এভারেস্টের স্যার বেস ক্যাম্প এইখানটা, তারপরে স্যার অ্যাডভান্স বেস ক্যাম্প 1, 2 এই করতে করতে ব্যালকনি মানে যাকে বলা হয় সাউথ কেবিন, সেখান থেকে উপর দিকে উঠে এইখানের রুট ধরেই ম্যাক্সিমাম লোকজন সামিট করে থাকে। তো যদি আমরা মাউন্ট এভারেস্টের গল্পগুলো জানার চেষ্টা করি তাহলে সেটা কি? আমরা সবাই জানি মাউন্ট এভারেস্টের নাম এসেছে জর্জ এভারেস্টের নাম অনুসারে। জর্জ এভারেস্টের নাম অনুসারে মাউন্ট এভারেস্টের নামকরণ করা হয়েছে। এই ভদ্রলোক কে ছিলেন? ভারতবর্ষ যখন ব্রিটিশদের অধীনে ছিল তখন ভারতবর্ষের এলাকাটাকে জরিপ করার জন্য বিভিন্ন ভৌগোলিকবিদকে নিয়োগ করা হয় এবং তার নাম দেওয়া হয় সেই টিমটার গ্রেট ট্রিগোনোমেট্রি সার্ভে অফ ইন্ডিয়া, এবং যার ইনচার্জ ছিলেন স্যার জর্জ এভারেস্ট। ইনি 1823 থেকে 43 সাল পর্যন্ত কাজ করেন। পরবর্তীকালে এনারই উত্তরসূরি, এনারই পছন্দের একজন হতে পারে স্যার জর্জ অ্যান্ড্রিউ স্কট ওয়া। এই ভদ্রলোক পরবর্তীকালে মনে করেন যে কাঞ্চনজঙ্ঘা নাকি, যেটা সিকিম, দার্জিলিং, নেপাল ঘেঁষা যে মাউন্টেনটা, সেটা নাকি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলে দাওয়া করা হয়। কিন্তু পরবর্তীকালে এদেরই দপ্তরে আরেকজন বাঙালি গণিতজ্ঞ, যার নাম না বললেই নয়, রাধানাথ সিকদার, তিনি এই মাউন্ট এভারেস্টটা লক্ষ্য করেন। তখন একে পয়েন্ট করা হয় পিক 15 বলে, এবং পর্যবেক্ষণ করে আলোর নানা রকম প্রতিসরণ, শব্দ তরঙ্গ, এই রকম নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে, গাণিতিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে না, এই পিক 15 যাকে তখনকার দিনে বলা হতো সেটাই নাকি সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ এটাকেই বলছি আমরা মাউন্ট এভারেস্ট। নামকরণ কীভাবে হচ্ছে সেটা পরে আসছি। বিষয়টা হচ্ছে কি, পিক 15টাকে বলা হলো, পিক 15 বলা হতো, এটা বলা হচ্ছে যে হাইয়েস্ট পিক। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে এটা কাঞ্চনজঙ্ঘার থেকেও উচ্চতর শৃঙ্গ। এইবার আসছে নামকরণ। এবার সেই সময় নেপালে বিদেশি লোকজনের প্রবেশ নিষেধ ছিল। তো যদি প্রবেশ নিষেধ থাকেই, তাহলে সেখানকার স্থানীয় লোকজন কি নামে পাহাড়টাকে ডাকছে সেটা কি করে ঠিক হবে? সেই নিয়ে নানা রকম মতপার্থক্য হয়ে যায়। দার্জিলিংয়ের লোকজন এই মাউন্ট এভারেস্টকে বলতো দিউদুঙ্গা। দিউদুঙ্গা কথার অর্থ হচ্ছে পবিত্র পর্বত। পরবর্তীকালে জানা যায় যে মাউন্ট এভারেস্ট নেপালে যারা স্থানীয় লোকজন তারা ডেকে থাকে একে সাগর মাথা বলে, যার অর্থ হচ্ছে গডডেস অফ দ্য স্কাই বা আকাশের দেবী। অন্যদিকে চীনের যে সাইডটা রয়েছে বা তিব্বতের যে দিকটা রয়েছে, তিব্বতী লোকজন বা চীনারা বলে থাকে মাউন্ট এভারেস্টকে চোমোলুংমা বা কোমালুংমা, যার অর্থ হচ্ছে মাদার অফ দ্য ওয়ার্ল্ড বা ইউনিভার্স, মানে পৃথিবীর মা।
এগুলো তো পরে নাম আসছে, কিন্তু স্যার অ্যান্ড্রু স্কট ওয়া, এই যিনি যার আন্ডারে রাধানাথ সিকদের পরীক্ষা নিরীক্ষা করছেন, এই ওয়া তিনি দাবি দেওয়া করেন যে সারা পৃথিবীকে কি নামে ডাকা যাবে, যে যেখানে পরবর্তী ভূগোলবিদ বা সারা পৃথিবীর মানুষজন জানতে পারবে যে এটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, কি নাম দেওয়া যেতে পারে। তাই তিনি তার গুরুর উদ্দেশ্যে, বা এই যে বললাম ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছিল গ্রেট ত্রিগোনোমেট্রি সার্ভে অফ ইন্ডিয়া, তার যিনি প্রধান ইনচার্জ ছিলেন, কি নাম বলেছিলাম, নাম বলেছিলাম জর্জ এভারেস্ট, তাকে উদ্দেশ্য করে নাম দেওয়া হয় এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। পরবর্তীকালে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি তারা এনাকে স্বীকৃতি দেয় এবং এনার নাম অনুযায়ী, জর্জ এভারেস্টের নাম অনুযায়ী মাউন্ট এভারেস্ট নামকরণটা হয়। তো এই রকম পিক 15 থেকে মাউন্ট এভারেস্ট নামকরণ হচ্ছে, যে মাউন্ট এভারেস্টে জানতে পারছি এই মাউন্ট এভারেস্টে কি করে পৌঁছানো হচ্ছে, কিভাবে লোকজন চড়াই উতরাই করছে, তারা নিয়ে প্রচুর, যারা পর্বত আরোহী তাদের মধ্যে প্রচুর তথ্য, প্রচুর রহস্য রয়েছে। জেনারেলি তথ্যগুলো বলতে গেলে যেটা বলতে হবে যে মাউন্ট এভারেস্টের হাইট তো বললামই 8848 মিটার, গড়ে বত্তায় বলি, যদিও মতপার্থক্যতা সেটা প্রথমেই বললাম। মোটামুটি জেনে রেখে দাও যে 6700 মিটারের ওপর থেকে, এটা বেস ক্যাম্প, আরেকটু ওপর দিকে উঠে গেলেই 6700 মিটার। এই 6700 মিটারের যদি ওপর দিকে যখনই উঠবে, তাহলে এই জোনটাতে না, একে বলা হয় স্পাইডার জোন। এখানে মাউন্টেন স্পাইডার বা পাহাড়ি পর্বতের মাকড়সা পাওয়া যায়। হেন কোনো যারা এই শৃঙ্গ জয় করেছে তারা মাকড়সার কামড় খায়নি, এটা কিন্তু হয়নি, একে স্পাইডার জোন বলা হয়। এর মাউন্টেন স্পাইডার পাওয়া যায়। আর একটু যখন ওপরের দিকে উঠে যাওয়া যায়, অর্থাৎ 8000 মিটার যখন উঠে যাচ্ছ, তখন তাকে বলা হয় ডেথ জোন। এই জোনটাকে বলা হয় ডেথ জোন। কেন? তার এই সময় অক্সিজেনের পরিমাণ এতটাই কমে যায়, মানুষ অক্সিজেনের অভাবে পড়ে শ্বাসকষ্ট তো ভোগেই, সঙ্গে সঙ্গে হ্যালোসিনেশন হয়, ব্রেন লক করে যায়, প্রচুর মানুষের কিন্তু মৃত্যু হয়। হিসেব বলছে প্রতি 10 জনে একজন যেতে পারে কিনা সন্দেহ। এটা হচ্ছে তার সাকসেস রেট, যে কি করে পৌঁছাচ্ছে। যাই হোক, দুটো রাস্তা আছে, মোটামুটি নেপাল দিয়ে যাওয়া যায়, আর চীন দিতে গেলে বড্ড খাড়া। তো ম্যাক্সিমাম লোকজন যেহেতু নেপাল দিয়ে এই ঢাল বরাবর যাওয়া যায় বলে ম্যাক্সিমাম লোকজন নেপাল দিয়েই মাউন্ট এভারেস্ট জয় করে থাকে। মাউন্ট এভারেস্টের জয়ের ইতিহাস আমরা যদি একটু পর্যবেক্ষণ করে থাকি, তাহলে দেখব 1921 সালে জর্জ ম্যালোরি বলে একজন ব্রিটিশ নাগরিক, তিনি প্রথমে চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে আরও অনেক লোকজন চেষ্টা করছেন, অ্যান্ড্রু আরভিং বলে আরেকজন। যদিও এরা আদৌ পেরেছে কিনা, সফল আদৌ হয়েছে কিনা, নাকি তারা ফিরে এসেছিল, এ নিয়ে কিন্তু মতপার্থক্য রয়েছে। তার কারণ 1953 সালে আমরা প্রত্যেকে জানি যে ইন্দো নেপালি একজন ব্যক্তির সাহায্য নিয়ে নিউজিল্যান্ডের এক ব্যক্তি তিনি কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তারা কারা? ইন্দো নেপালি ব্যক্তির নাম হচ্ছে তেনজিং নোরগে, আর নিউজিল্যান্ডের ব্যক্তির নাম হচ্ছে এডমন্ড হিলারি। তারা দুজন মিলে মাউন্ট এভারেস্ট জয় করে। এর পরের থেকে বহু লোকজন মাউন্ট এভারেস্ট জয় করে চলেছেন। এবং মজার বিষয় আমরা যদি তথ্য হিসাবে দেখে নিই, তাহলে দেখতে পাবো একজন জাপানি 70 বছরের বৃদ্ধ, সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি এভারেস্ট জয় করেছেন 70 বছর বয়সে, তার নাম কি? তার নাম হচ্ছে স্যার ইউচিরা মিউরা। 2003 সালে যখন তার বয়স 70, তখন তিনি জয় করছেন। প্রথম ব্যক্তি তারা জয় করছেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি। পরবর্তীকালে সব থেকে বেশি বয়স্ক ব্যক্তি ইউচিরা মিউরা 2003 সালে সবচেয়ে বেশি বয়সে গিয়ে তিনি এভারেস্ট জয় করছেন। অন্যদিকে একজন ব্যক্তিকে বলা হয় মিস্টার মাউন্টেন ম্যাডনেস, মানে পাহাড়ি পাগল। কেন পাগল বলা হয়? তিনি কোনো রকম ইনস্ট্রুমেন্টের সাহায্য না নিয়ে, তিনি কোনো রকমভাবে অক্সিজেন না নিয়ে মাউন্ট এভারেস্ট বাদ দাও, গডউইন অস্টিন, কেটু সব জয় করে বেড়াচ্ছেন। তাই নাম কি? মিস্টার স্কট ফিস্টার। ইনি একজন আমেরিকান। তিনি প্রথম গডউইন অস্টিন, কেটু বা আমাদের মাউন্ট এভারেস্ট, এগুলো তিনি বিনা অক্সিজেনে জয়লাভ করেছেন। এবং ওনাকে মিস্টার রেস্কিউও বলা হয়, কারণ তিনি প্রচুর মানুষজনকে উদ্ধার করেছিলেন সামিটের সময়। আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে জাপানের একজন মহিলা বহুদিন আগে বিশ্বে প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করে। কে বলতো তার নাম? তার নাম হচ্ছে জুনকো তাবেই। তিনি প্রথমবার
জাপানের একজন মহিলা বিশ্বে প্রথম মহিলা হিসেবে বিশ্ব জয় করছেন বা মাউন্ট এভারেস্ট জয় করছেন। তো এর থেকেও মজার বিষয়, যুবরাজ সিং আমরা প্রত্যেকে জানি ক্রিকেটার, তার ক্যান্সারের সময় তিনি প্রচণ্ড পরিমাণে লড়াই করছিলেন এবং তিনি ক্যান্সার জয় করেছিলেন। তাকে দেখে আরেকটি মহিলা ভারতবর্ষের তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং তার জীবনে একটি দুঃখের ঘটনা ঘটে যে তিনি যখন ট্রেনে নাকি ট্রাভেল করছিলেন তখন একজন রেবেল বা ডাকাতের দল তাকে নাকি ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং তারপরে তার পা বাদ চলে যায়। সেই পা বাদ চলে যাওয়া একজন মহিলা, তিনিও তার মনের জোরে যুবরাজ সিংকে আইডিয়াল মেনে তিনিও কিন্তু প্রথম প্রতিবন্ধী হিসাবে, মহিলা প্রতিবন্ধী হিসাবে বিশ্বে এভারেস্ট জয় করেন। তার নাম হচ্ছে অরুণিমা সিনহা। 52 দিন টাইম নিয়েছিলেন। 2013 সালে 21শে মে এই অরুণিমা সিনহা প্রথম প্রতিবন্ধী মহিলা, তিনি বিশ্ব জয় করছেন, মানে এভারেস্ট জয় করছেন। অর্থাৎ কোনো বাধাই বাধা নয় যদি তোমার চ্যালেঞ্জ থাকে তুমি বিশ্ব জয় করার। এমতাবস্থায় এই যে এখন প্রচুর লোক এভারেস্ট জয় করার জন্য হাতছানিতে প্রচুর লোক যায় এবং একরকমভাবে ভিড় লেগে যায়, ট্রাফিক লেগে যায় যে এভারেস্ট জয় করবে কীরকমভাবে, প্রচুর ভিড় লেগে যায়। যে পবিত্র পর্বত বলা হলো, দার্জিলিংয়ের লোকরা স্থানীয় ভাষায় বলছে দিউদুঙ্গা, সেই পবিত্র পর্বতই কিন্তু এখন নোংরা হয়ে যাচ্ছে পর্বত আরোহীদের জন্য ভিড়ের চাপে পড়ে। ঠিক আছে, তো করোনার সময় এভারেস্ট ক্লাইম্বিং তো বন্ধ ছিল, পরবর্তীকালে আবার ওপেন হয়। প্রচুর পরিমাণে এখন পর্বতারোহী বেড়ে গেছে, তো সেটাও কিন্তু একটা ন্যাচারাল থ্রেটের কারণ। তার কারণ প্রচুর লোকজন পর্বতকে হয়তো আরোহণ করছে কিন্তু পর্বতকে ভালোবাসছে না। তার কারণ এখন সবচেয়ে ডার্টিয়েস্ট বা নোংরাতম পর্বত হয়ে গেছে মাউন্ট এভারেস্ট। তার কারণ প্রচুর পরিমাণে ওই ভাল্লুকের বোতল, এর বোতল, ওর বোতল পাওয়া যাচ্ছে। তো আমাদের যে সুন্দর পৃথিবী অর্থাৎ গডডেস অফ দ্য স্কাই, সেটা নোংরাতম হয়ে যাচ্ছে। যারা পাহাড়কে ভালোবাসো তারা এর যন্ত্রণা তোমরা জানো। তো এইরকম ছোট্ট টপিক নিয়ে আমরা আলোচনা করছি, যেমন আজকে আমরা করলাম মাউন্ট এভারেস্টের গল্প। আশা করি তোমরা প্রত্যেকে আমাদের ছোটো ছোটো যে গল্পগুলো জিকে ওরিয়েন্টেডভাবে বলছি বা জিকের কথা বলছি এবং সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছি, সেগুলো তোমাদের দেখে ভালো লাগছে, তোমরা কমেন্টে জানিও এবং সঙ্গে থেকো। আরেকটা যাওয়ার আগে ছোট্ট করে বলে দিই, একটা কথা মনে পড়ে গেল, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে কি, এই মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ যে পিক বললাম, সেই পিকেই এখন এই যে বললাম যে ব্যালকনি জোন, সাউথ কর্নেল, এই জোনটাতে এখন সবচেয়ে বড় ওয়েদার ফোরকাস্টের জন্য একটা অফিস, মানে একটা গবেষণাগার তৈরি করা হয়েছে ন্যাচারাল জিওগ্রাফিক্যাল সার্ভে তরফ থেকে। ঠিক আছে, তো সুতরাং এখানে এখন ওয়েদার ফোরকাস্টের জন্য কিন্তু অফিস করা হচ্ছে বা গবেষণা করা চলছে। তো এইগুলোই বলার ছিল, সঙ্গে থাকো আর তোমাদের মন্তব্য জানাতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।